হ্যালো স্টুডেন্টস, এখন আমরা প্লেন ভেক্টরের সমতল চ্যাপ্টারের পার্ট 2 আলোচনা করব, প্লেন 2। তো এখানে প্রথমে যেটা বলছে যে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, দুটো সমতলের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয়, কোণ নির্ণয় কী করে করা হয়। তো দেখো, একটা সমতলের সমীকরণ যদি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আর একটা যদি a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 দুটো সমতল হয়, তাহলে এই দুটি সমতলের মধ্যে কোণ কী করে আমরা নির্ণয় করব। দেখো, দুটি সমতলের মধ্যে অ্যাঙ্গেল যা হবে তাদের নর্মালের মধ্যেকার অ্যাঙ্গেল তাই হবে, অর্থাৎ এর যেটা অভিলম্ব আর এর যেটা অভিলম্ব, এই অভিলম্ব দুটোর মধ্যে কোণ যা হবে এই দুটি সমতলের মধ্যে কোণও তাই হবে। আচ্ছা, এর যেটা নর্মাল অর্থাৎ এর যে অভিলম্ব আছে তার ডিআরএস কত না, এর ডিআরএস অফ নর্মাল এটা হচ্ছে a1 b1 c1, আর এর হচ্ছে সেটা কত না a2 b2 c2। তো এই দুটি নর্মালের মধ্যেকার অ্যাঙ্গেল কত কি করে নির্ণয় করা হয় না, তোমরা জানো দুটি লাইনের মধ্যেকার অ্যাঙ্গেল নির্ণয়ের ফর্মুলা a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা হচ্ছে কস থিটার মান। তো এটা হচ্ছে দুটি লাইনের মধ্যেকার অ্যাঙ্গেলের ফর্মুলা, আর এটাই হচ্ছে দুটি সমতলের যে নর্মাল দুটো থাকবে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, আর ওটাই হচ্ছে এই দুটি সমতলের মধ্যেকার অ্যাঙ্গেল। যদি দুটি সমতলের মধ্যে কোণ থিটা হয় তবে কস থিটার মান হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দুটি সমতলের মধ্যে কোণ নির্ণয় হয়ে গেল। এটা কার্টেসিয়ান ফর্মে। যদি এটা ভেক্টর ফর্মে আসে, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এইটা যদি ভেক্টর ফর্মে নেওয়া হয়, ভেক্টর ফর্মে দুটো সমতলের সমীকরণ হয় আর ইন্টু n1 ইকুয়াল টু d1, এটা একটা, আর একটা হচ্ছে আর ডট n2 ইকুয়াল টু d2, এটা একটা। এই দুটি হচ্ছে সমতলের সমীকরণ। এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এদের নর্মাল দুটোর মধ্যে যা অ্যাঙ্গেল হবে সেটাই হচ্ছে কস থিটার মান। এদের নর্মাল দুটোর মধ্যে অ্যাঙ্গেল কী হবে না, দুটি ভেক্টর যদি এ আর বি দুটো ভেক্টর হয় তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি। তো এটাও তাই হবে, কস থিটা ইজ ইকুয়াল টু n1 আর n2 মধ্যে অ্যাঙ্গেল যা হবে ওটাই দুটি সমতলের মধ্যেকার কোণ, কারণ এই দুটো হচ্ছে তাদের নর্মাল। তাহলে n1 ডট n2 বাই মড অফ n1 মড অফ n2, এটাই হচ্ছে কস থিটার ফর্মুলা। এখন হচ্ছে গিয়ে যদি দুটি সরলরেখা সমান্তরাল হয়, এই দুটি সমতল যদি সমান্তরাল হয়, তার মানে দুটি সরলরেখা যদি দুটি সমতল যদি সমান্তরাল হয় তাদের নর্মালগুলোও সমান্তরাল হবে। তাহলে 1 নম্বর বলছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, লম্ব হওয়ার কন্ডিশন কি, লম্ব হওয়ার শর্ত কি। আবার বলছি, হ্যাঁ, আচ্ছা আগে লম্বটা জানা হোক। দুটি সরলরেখা যদি, দুটি সমতল যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে এদের যে নর্মাল আছে তারাও পরস্পরের উপর লম্ব হবে। দুটি সমতল যদি, দুটি সমতল, এটা একটা সমতল
এই দুটি সমতল যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এই দুটি সমতল যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এর উপর যে পারপেন্ডিকুলার আর এর উপর যে পারপেন্ডিকুলার তারাও পরস্পরের উপর লম্ব হবে। তার মানে এর ডিআরএস কত না, এর ডিআরএস হচ্ছে A1 B1 C1, আর একজনের ডিআরএস A2 B2 C2। এরা দুজন তখনই লম্ব হবে যদি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হয়। দেখো যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি, cos 90 মানে 0, এইটা কোনাকুনি গুণ হয়ে গেলে 0, তার মানে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হলে তবে তারা পরস্পরের উপর পারপেন্ডিকুলার হবে। এইটা কার্টেসিয়ান ফর্মে। ভেক্টর ফর্মে দুটো পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি না, cos 90 মানে 0, এটা কোনাকুনি গুণ হলে 0, তাহলে n1 ডট n2 এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, কার্টেসিয়ান ফর্মে কন্ডিশন। আর ভেক্টর ফর্মে কন্ডিশন কি, ভেক্টর ফর্মে কন্ডিশন হচ্ছে যদি n1 ডট n2 দুটো ভেক্টর যে থাকবে, এই যে n1 আর n2 এই দুটো ডট করব, যদি এই দুটো জিরো বেরোয়, ডট যদি জিরো বেরোয়, তাহলে আমরা বলবো যে দুটি সমতল পরস্পরের উপর পারপেন্ডিকুলার। এটা হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। এবার আমরা যেটা জানবো কন্ডিশন অফ কন্ডিশন ফর প্যারালাল। সমতল দুটি সমান্তরাল হওয়ার শর্ত। যদি দুটি সমতল সমান্তরাল হয় তাহলে তাদের অভিলম্ব দুটিও সমান্তরাল হবে, অর্থাৎ যেটা হবে এটা কার্টেসিয়ান ফর্মে প্রথম জানি আমরা, কার্টেসিয়ান ফর্ম। অভিলম্ব দুটো যদি পরস্পরের সমান্তরাল হয় তার মানে A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 হবে। তাহলে কী হবে, A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 হবে, এইটা হবে। দুটি যে কোনো সমতল দিল, তারা যদি সমান্তরাল হয় তাহলে এইটার সঙ্গে সমান হবে। এগুলো সব সংখ্যা দিয়ে থাকবে, তাহলে সংখ্যা দিয়ে যদি থাকে A1 বাই A2 করবো, B1 বাই B2 করবো, C1 বাই C2 করবো, যদি দেখি এরা সমান আছে তাহলে বলবো তারা হচ্ছে কি প্যারালাল। এরপর যদি এইটা ভেক্টর ফর্মে থাকে তার মানে এই n1 আর n2 এরা দুটো প্যারালাল হতে হবে। দুটি সমান্তরাল ভেক্টরের কন্ডিশন কি না, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্মটা কি বলছে না, n1 ইজ ইকুয়াল টু যদি ল্যামডা ইন্টু n2 হয়, তার মানে যে কোনো একটা স্কেলার মাল্টিপল করতে হবে। একটা ভেক্টরের যদি স্কেলার গুণ করলে আর একটা ভেক্টর পাওয়া যায় তখন তাদের দুজনকে কি বলা হয়, পরস্পর সমান্তরাল। আর যদি এরা দুজন পরস্পর সমান্তরাল হয় তাহলে দুটি সমতলও পরস্পরের সমান্তরাল হবে। তো এইটা গেল আমাদের অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস এবং তার প্রপার্টিজ, চারটে প্রপার্টিজ, ভেক্টর ফর্মে দুটো আর কার্টেসিয়ান ফর্মে দুটো, পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন আর প্যারালাল হওয়ার কন্ডিশন। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো কাজে লাগবে, তোমরা ভিডিও পজ করে জিনিসটা লিখে নাও। তো নেক্সট এবার যেটা জানবো দেখো, এবার যেটা জানবো অ্যাঙ্গেল বিটুইন এ লাইন অ্যান্ড এ প্লেন। অ্যাঙ্গেল বিটুইন এ লাইন অ্যান্ড এ প্লেন, একটা সরলরেখা এবং একটি সমতলের মধ্যে অন্তর্ভুক্ত কোণ। দেখো সরলরেখার সমীকরণের জেনারেল ফর্ম কি না, স্ট্রেট লাইন এর ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 বাই এল ইকুয়াল টু y মাইনাস y1 বাই এম ইকুয়াল টু z মাইনাস z1 বাই এন। এরা হচ্ছে এই যে সরলরেখা আছে, এই সরলরেখার ডিআরএস হচ্ছে এবিসি এবং ডিসিএস হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্টগুলো রেশিও করে দিলে তারা ডিআরএস হয়ে গেল। আর প্লেনের ইকুয়েশন হচ্ছে, প্লেনের ইকুয়েশন জেনারেল ফর্ম কি সেটা আমরা জানি যে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এই দুটির মধ্যে অ্যাঙ্গেলের ফর্মুলা কি
না এটা একটা স্ট্রেট লাইন, একটা সমতল আছে, আর একটা সরলরেখা আছে। এইটার মধ্যেকার অ্যাঙ্গেল বের করতে গেলে এর সঙ্গে এটার অ্যাঙ্গেল যা হবে থিটা, তাহলে এইখান থেকে আমরা কস থিটাটা নির্ণয় করতে পারবো। কিন্তু একটা সরলরেখার সঙ্গে অ্যাঙ্গেল নির্ণয় করতে গেলে, একটা সরলরেখার সঙ্গে যদি অ্যাঙ্গেল নির্ণয় করতে হয় তাহলে আমরা সেটা কি করে নির্ণয় করব? দেখো, আমরা কিন্তু এই সমতলের ডিআরএস পাই না, সমতলের ডিআরএস হয় না, এর নর্মালের ডিআরএস হয়। তাহলে আমার কিন্তু এর সঙ্গে এর অ্যাঙ্গেল দরকার থিটা। দেখো এইটার সঙ্গে এই সমতলের উপর এটা তো লম্ব, এটা নর্মাল, এর ডিআরএস হচ্ছে এ বি সি। এইবার তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে এইটা কত? এটা যদি থিটা হয় এটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এটা কি হবে? π/2 মাইনাস থিটা। এটা কি হবে? π/2 মাইনাস থিটা। এইবার এর ডিআরএস এবিসি আর এর ডিআর, কেন এটা বের করলাম? কারণ এর ডিআরএসটা আমরা জানি এবিসি, আর এর ডিআরএস কত? এল এম এন, সরলরেখা। সেই কারণে আমার এইটার মান বের করতে হলো, কারণ আমরা এর ডিআরএস তো বের করতে পারবো না, আমরা বের করতে পারবো এর ডিআরএস। সমতলের সমীকরণে যে এবিসি আছে সেটা এর ডিআরএস। তাহলে এবার এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে π/2 মাইনাস থিটা, এই যে π/2 মাইনাস থিটা, এর যখন আমরা কস নেব, কস অফ π/2 মাইনাস থিটা, এর মান কত? না, এর মান হচ্ছে ওই ফর্মুলা AL প্লাস BM প্লাস CN বাই রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু রুট ওভার অফ L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস ছবিটা এঁকে নেবে M স্কোয়ার প্লাস N স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন এবং প্লেনের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তখন এইটা। তো π/2 মাইনাস থিটা দিয়ে তো আর ফর্মুলা হয় না, তাহলে cos π/2 মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে সাইন থিটার মান হচ্ছে AL BM CN বাই রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু রুট ওভার অফ L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর একটা প্লেনের মধ্যেকার অ্যাঙ্গেল। কেন এটা সাইন এলো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বলে আশা করছি। তো এইবার ঠিক একইভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো যে ভেক্টর ফর্মে, ওটা গেল কার্টেসিয়ান ফর্ম। ভেক্টর ফর্মে কি হবে না, ভেক্টর ফর্মে একটি সরলরেখার সমীকরণ কি হয় না, ভেক্টর ফর্মে একটা সরলরেখার সমীকরণ হয় r ইজ ইকুয়াল টু a প্লাস ল্যামডা বি, এই বিন্দুগামী এবং এইটার সমান্তরাল। এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ভেক্টর ফর্মে। আর প্লেন এর ভেক্টর ফর্ম কি না, r ডট n ইজ ইকুয়াল টু d, এইটা। তাহলে খুব মন দিয়ে শোনো, এই সরলরেখার তাহলে এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনের যেটা নর্মাল, এই নর্মালটা হচ্ছে n ভেক্টর, এইটা হচ্ছে n ভেক্টর। আর আমাদের কি দরকার না, একটা সরলরেখা আছে, এই সরলরেখাটার আমাদের এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখা কোনটা না, এই সরলরেখা হচ্ছে এইটা। তাহলে এই সরলরেখাটা কার সমান্তরাল না, মনে করো এই সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল, বি ভেক্টর ধরো এইটা, তাহলে বি ভেক্টরের সমান্তরাল। তাহলে আমাকে এর সঙ্গে এর অ্যাঙ্গেল এটা যা হবে, এটাকে যদি বাড়িয়ে দিই এই অ্যাঙ্গেলটাও তাই হবে, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা দেখো, এটা তো থিটা নয়, আমার হচ্ছে কি দরকার, এই সরলরেখার সঙ্গে এই সমতলের কোণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা সরলরেখা টানো, সমতলের সঙ্গে এই সরলরেখার অ্যাঙ্গেল মনে করলাম থিটা, তাহলে এটা যদি থিটা হয় এটা কি হবে না π/2 মাইনাস থিটা। আচ্ছা, এটা যদি π/2 মাইনাস থিটা হয় তাহলে এটাও হবে, তাহলে কি না π/2 মাইনাস থিটা। এবার এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল যদি π/2 মাইনাস থিটা হয় তাহলে তার বেলাতে cos থিটা মানে এইটা ইকুয়াল টু
এই বি ভেক্টরের সঙ্গে এন ভেক্টর, তাই তো? তাহলে বি ডট এন বাই মড বি মড এন, এটাই হবে এদের মধ্যেকার অ্যাঙ্গেলের ফর্মুলা। এবং এইটা যেটা এদের মধ্যেকার অ্যাঙ্গেল আছে cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে সাইন থিটা। তার মানে বি ডট এন বাই মড বি মড এন। দেখো আমাদের কিন্তু এইগুলো সংখ্যা দিয়ে থাকবে, কম্পোনেন্ট আকারে ভেক্টর থাকবে, কোনো প্রবলেম নেই। এটা একটা পয়েন্ট দেওয়া থাকবে, মানে পজিশন ভেক্টর দেওয়া থাকবে, আর এটা লাইন ভেক্টর দেওয়া থাকবে, এটা একটা পারপেন্ডিকুলারের ভেক্টর দেওয়া থাকবে। তো আমরা বি ভেক্টরের জায়গায় বি ভেক্টর বসাবো, এন ভেক্টরের জায়গায় এন ভেক্টরটা এখানে লিখে দেবো কম্পোনেন্ট ফর্মে। দুটো ডট করতে আমরা জানি, আর তাদের মড করতেও জানি। তাহলে আমরা এই দুটোর রেজাল্ট বের করে সাইন থিটার মান পেয়ে যাব। আর সাইন থিটার মান পেয়ে গেলে থিটার মান পাওয়া যাবে। তো এটা হচ্ছে একটি সরলরেখা এবং একটি সমতলের মধ্যে কোণ নির্ণয়। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে অনুশীলনীর অঙ্ক করতে গিয়ে ব্যবহার করেছি একটা জায়গায়, কিন্তু সেই চ্যাপ্টারে এর ফর্মুলা ছিল না। ফর্মুলাটা এই চ্যাপ্টারে আছে, আমি অঙ্কটা করার সময় ফর্মুলাটা বলে দিয়েছি। সেটা হচ্ছে একটি বহিস্থ বিন্দু থেকে একটি সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয়। দেখো একটি সরলরেখা যদি থাকে, এটা যদি একটা সরলরেখা থাকে 2x + 3y = 7, আর একটা পয়েন্ট যদি থাকে -2,3, এই পয়েন্ট থেকে এটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে গেলে আগে কি করতে হয়? এই 7কে বাঁ দিকে নিয়ে আসতে হয়, -7 = 0। এই পয়েন্ট আগে এখানে পুট করব আমরা। পুট করলে যেটা আসবে সেটা হচ্ছে -4 + 9 -7 mod of বাই √of x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, যেটা হবে এটাই হচ্ছে এখান থেকে এটার লম্ব দূরত্ব। ঠিক তেমনি সমতলের বেলায়ও ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ প্লেন, একটা সমতল থেকে একটা বিন্দুর দূরত্ব নির্ণয়। মনে করলাম একটা সমতল যেটা হচ্ছে ax প্লাস by প্লাস c প্লাস d = 0, আর একটা পয়েন্ট আছে যেটা মনে করো x1 y1 z1। এইখান থেকে এইটার লম্ব দূরত্ব কী করে নির্ণয় করা হবে? না আগে এই পয়েন্টটা এখানে পুট করে দেবো। তাহলে এইটা মনে করো p পয়েন্ট, আর এইটা মনে করো q পয়েন্ট। তাহলে পি কিউ এটা হচ্ছে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পি টু দ্য প্লেন। তাহলে এইটার মান হচ্ছে আগে এই পয়েন্টটা এখানে পুট করে দেবো, কী হবে ax1, এগুলো সংখ্যা দিয়ে থাকবে, আর এগুলোও সংখ্যা দিয়ে থাকবে ABCD। তাহলে আমরা জাস্ট কী করবো, সরি CZ, এটা হচ্ছে CZ। তাহলে আগে এই পয়েন্টটা এখানে পুট করে দাও, ax1 প্লাস by1 প্লাস CZ1 প্লাস D mod of বাই √of x এর সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার প্লাস জেড এর সহগ তার স্কোয়ার। এইটা হচ্ছে PQ ডিস্টেন্স। এই যদি সংখ্যা দিয়ে থাকে কোনো অসুবিধা নেই। ধরো মনে করো এটা আছে 3x প্লাস 2y মাইনাস 7z প্লাস 1 = 0 এটা, আর পয়েন্ট দেওয়া আছে 1 3 -2। এই পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স কী করে নির্ণয় করবো? আগে এই পয়েন্টটা এখানে পুট করে দেবো। তাহলে কি হবে না PQ = হবে mod of 3 একে 3 প্লাস 3 দুগুণে 6 প্লাস 7 দুগুণে 14 প্লাস 1 mod of বাই √of x এর সহগ তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার প্লাস জেড এর সহগ তার স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে PQ এর ভ্যালু। এটা গেল ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ প্লেন, একটি বহিস্থ বিন্দু থেকে একটি সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয়। ভিডিও পজ করে তোমরা এটা লিখে নাও, এটা খুব প্রয়োজনীয় আছে এবং এখান থেকে কোশ্চেন আসে। এইটা আমরা কার্টেসিয়ান ফর্মে শিখলাম। যদি এটা ভেক্টর ফর্মে হতো তাহলে কি হতো না, দেখো ভেক্টর ফর্মে একটি প্লেনের ইকুয়েশন কি হয়? ভেক্টর ফর্মে
একটি প্লেনের ইকুয়েশন হয় আর ডট এন ইকুয়াল টু ডি, আর একটা পয়েন্ট এ তার পজিশন ভেক্টর হবে এ। এবার এখান থেকে এইটা পি নাম দিলাম, তাহলে এপি এর লেন্থ আমাকে বের করতে হবে। তাহলে এপি লেন্থটা কী করে নির্ণয় করব না, এটাও তাই, এই পয়েন্ট একে বাম দিকে নিয়ে আসবো, এই পয়েন্টটা এখানে পুট করে দেবো, একে বাম দিকে নিয়ে আসলে মাইনাস ডি ইকুয়াল টু 0। তাহলে মোড অফ, এবারে এই পয়েন্টটা কোথায় বসাবো, ভেরিয়েবলের জায়গায়, ভেরিয়েবল কোনটা এখানে আর, তাহলে আর ডট এন, এ ডট এন, এ ডট এন এগুলো সব সংখ্যা দিয়ে থাকবে, এগুলো কম্পোনেন্ট আকারে, আর এটাও কম্পোনেন্ট আকারে থাকবে। তাহলে আমরা এই ভেক্টরটা লিখব, ডট দেবো, এন এর ভেক্টরটাকে নিয়ে এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এ ডট এন মাইনাস ডি, ডি তো সংখ্যা দিয়ে থাকবে, এটা মড অফ বাই রুট ওভার অফ কার স্কোয়ার করব আমাদের এইখানে যেহেতু ভেক্টর ফর্ম করা হচ্ছে, তার মানে এখানে যেটা করা হবে মোড এন, মড এন করলেই স্কোয়ার চলে আসবে। ওকে, এইটার মড ভ্যালুটা নেওয়া হবে মড অফ এন, মড অফ এন। এটা হচ্ছে একটি পয়েন্ট থেকে, একটি বহিস্থ বিন্দু থেকে একটি সমতলের উপর লম্ব দূরত্ব নির্ণয়। এবার হচ্ছে দুইটি সমতলের ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ কি হবে না, দেখো আমি আগেই বলেছি যে দুটি সমতল সবসময় একটি সরলরেখাতে ছেদ করে, দুটি সমতল সবসময় একটি সরলরেখাতে ছেদ করে। তাহলে দেখো এই দুটি সমতল এইখানে ছেদ করেছে, এই ছেদকটা কিন্তু একটা সরলরেখা। তাহলে দুটি সমতল যে সরলরেখায় ছেদ করেছে ওই সরলরেখা দিয়ে তো অনেক সমতল অঙ্কন করা যায়, যা যা সমতল অঙ্কন করা যায় প্রত্যেকটার সমীকরণ আমার দরকার। কি করে পাবো না, দেখো যদি একটা সমতল a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আরেকটা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 যদি দুটি সমতল হয়, তাদের ছেদক সরলরেখাগামী, তাদের সমতল দুটির ছেদ সরলরেখা গামী সমতলের সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 প্লাস ল্যামডা ইন্টু কী হবে না a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। এই যে ল্যামডাটা বসালাম, এই ল্যামডার বিভিন্ন মানের জন্য আমাদের বিভিন্ন রকম সমীকরণ পাওয়া যাবে, তার মানে অনেকগুলো সমতলের সমীকরণ পাওয়া যাবে। আর আমরাও জানি যে দুটি সমতল যে সরলরেখায় ছেদ করেছে এই সরলরেখা দিয়ে অসংখ্য সমতল অঙ্কন করা যায়, আর সেই অসংখ্য সমতলের সমীকরণ এইটা পাওয়া যাবে। তবে এইখানে আমাদের বলে দেবে যে এই দুটি, এখানে সংখ্যা দিয়ে সব দেওয়া থাকবে, দুটি সমতল এর ছেদক সরলরেখাগামী এমন একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যা অমুক বিন্দুগামী। তাহলে যদি অমুক বিন্দুগামী বলে দেয়, ওই বিন্দু এখানে পুট করে দেবো xyz এর জায়গায়, দিলে আমাদের ল্যামডার মান বেরিয়ে যাবে, সেই ল্যামডার মান নিয়ে আবার এখানে বসিয়ে দিব, তাহলে আমার ওই সমতলের সমীকরণ বেরিয়ে যাবে। তাহলে এটা গেল যে দুটি সমতলের ছেদক সরলরেখাগামী সমতলগুলির সমীকরণ। এটা শর্ট কোশ্চেন আসে, খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা একই রকম জিনিস যে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই ছেদক ব্যাপারটা শিখে এসেছি। তো এটা হচ্ছে আমাদের কি ফর্মে আছে, এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফর্মে আছে। যদি এইটা ভেক্টর ফর্মে হয়, এটা কার্টেসিয়ান ফর্ম, কার্টেসিয়ান ফর্ম। এটা ভেক্টর ফর্মে কি হবে, ভেক্টর ফর্মে দেখো, ভেক্টর ফর্মে আগে সমতলের ইকুয়েশন কি হয় না আর ডট এন ইকুয়াল টু ডি, তাহলে আর ডট এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান, এটা একটা
আর আর ডট এন টু ইকুয়াল টু ডি টু, এটা একটা। তাহলে আমরা এদেরকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এদের ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ কী হবে না, সমতলের সমীকরণ হবে, আগে এটা লিখব আর ডট এন ওয়ান মাইনাস ডি ওয়ান ইন্টু প্লাস ল্যামডা ইন্টু ওই একই রকম আর ডট এন টু মাইনাস ডি টু ইকুয়াল টু 0। এবার যে পজিশন ভেক্টরগামী আমাকে বলা থাকবে যে অমুক বিন্দুগামী, তার মানে এটা পজিশন ভেক্টর দেওয়া থাকবে, সেই পজিশন ভেক্টরটা কার জায়গায় বসাবো, আর এর জায়গায়। যদি বসিয়ে দিই আর এর জায়গায়, তাহলে আমাদের কী বেরিয়ে যাবে, ল্যামডার মানে বেরিয়ে যাবে, কারণ এটা তো কম্পোনেন্ট আকারে থাকবে আর এটা তো সংখ্যা থাকবে। অতএব এখানে আমরা ল্যামডার মানটা অনায়াসে পেয়ে যাবো। আর যদি ল্যামডার মান পেয়ে যাই, তাহলে আমাদের সেই ল্যামডার মান নিয়ে ঘুরিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের আর ডট এন ইকুয়াল টু ডি এই আকারে একটি সমতলের সমীকরণ বেরিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভেক্টরের প্লেন পার্ট 2, এটা আমরা এখানে শেষ করলাম। এরপর আমরা উদাহরণের অঙ্কগুলো ভালো করে আলোচনা করব। তারপর উদাহরণের অঙ্কগুলো এর খুব সোজা আছে এবং অনুশীলনীও সোজা আছে, ছোট্ট অনুশীলনী, খুব অল্প অঙ্ক আছে। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা চেষ্টা করবে বলে আশা করছি। তো এগুলো ভালো করে চেষ্টা করো, তারপর না পারলে আমি আছি, প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আমরা আবার নেক্সট ভিডিওতে আসবো। তো ঠিক আছে, তোমরা চেষ্টা করো, উদাহরণ তারপর অনুশীলনী দিয়ে আশা করব অনেকগুলো অঙ্ক তোমরা পেরে যাবে, যেগুলো পারবে না আমি সলভ করে দেবো। পড়াশোনা করো, ভালো থাকো, ধন্যবাদ।